নাও, খাবারটা খেয়ে নাও। কথায় বলে সময় সব ব্যথাকে ভুলিয়ে দেয়, কিন্তু সময়ই তো আমার ব্যথার কারণ। 14 বছর কম সময় নয়, বিশেষ করে তখন যখন আপনার রোজকার খাবার এই হাক্কা নুডলস। কিন্তু আমি খাবো, আমাকে যে বাঁচতে হবে এইটা জানার জন্যে যে আমার কোন শত্রু আছে যে আমাকে এতটা ঘেন্না করে। কখনো না কখনো সে তো আমাকে মুক্তি দেবেই এই খাঁচাটার থেকে। সেই সুর আবার। খোল 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 খোল। আমাকে তোমরা কোথায় ফেলে দিলে? বন্দুক? ওরা আমাকে বন্দুক দিল কেন? $1000 নোট এতগুলো? এ আবার কিরকম মোবাইল ফোন? ওর ফোনে আসছে। হ্যালো হ্যালো, কোথায় তুমি? চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি জানি তোমাদের সময় মোবাইল ফোন কম ব্যবহার করা হতো। আর এই যে $1000 নোট তোমার কাছে দিয়েছি সেটা তো তোমাদের সময় ছিলই না। তুমি কে বলছো? তাতে তোমার কি লাভ, আমি কে সেটা জেনে? তুমি আমাকে 14 বছর এই ঘরে কেন বন্ধ করে রেখেছিলে? আমি তোর সঙ্গে দেখা করতে চাই। আমি জানতে চাই যে আমি কি করেছি। তুই আমাকে কিডন্যাপ কেন করেছিস? সবকিছু খুব তাড়াতাড়ি তুমি জেনে যাবে। টাকা আর বন্দুক তোমাকে সাহায্য করবে। আমিও তোমার সাথে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি। শুধুমাত্র 3 দিন তোমাকে দিলাম। 3 দিনের মধ্যে তুমি আমার সামনে দেখা করো, মারতে পারলে মেরে ফেলো। হ্যালো হ্যালো হ্যালো! আমি তোকে খুঁজে বের করব, আমি তোকে ছাড়বো না। এটা কোন জঙ্গল? কোথাকার জঙ্গল কি জানে? আমার এত সুন্দর বাড়িটার উপর নজর পড়ে গেল। ওকে আমি ছাড়বো না। ও আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আমার ঘরটাকে বরবাদ করে দিয়েছে। আমি ওকে খুঁজে বের করব, খুঁজে বের করবই।
কি সুন্দর দেখতে, মীরার খুব পছন্দ হবে। কি ব্যাপার, এত খুশি দেখাচ্ছে? খুশিরই তো কথা। কি হলোটা কি আমাকেও বলবে না? বলছি একটু সবুর করো, সবুরের ফল মিঠে হয়। কত সুখী পরিবার ছিল আমার। আমার মীরা মা কেমন আছে, কত খুশি ছিলাম। এবার তুমি বাইরে যাও। লকেট এখানেই হবে। এটা আমি আমার কাছে রাখি। এখানে একটা ডায়েরি থাকার কথা, এখানেই থাকবে। এই তো, এতে ওর নাম্বার থাকবে। হ্যালো গিরিশ, আমি দেব। কোথায় তুই? কিরকম আছিস? কোথায় ছিলিস এত বছর? গিরিশ, আমি এইসব কথা ফোনে বলতে পারবো না, তুই দেখা করতে পারবি? অবশ্যই দেখা করতে পারি, আমাদের ওই পুরনো ঠিকাতেই দেখা করব। টাটারা ডিস্কোথেক 8টার সময়। তুই মহেশ, খুনি? আমি জানতাম এই ঘরে তুই একদিন না একদিন নিশ্চয়ই আসবি। তুই কি ভেবেছিলি 14 বছর পর পালিয়ে আবার ফেরত আসলে তোর যে সাজাটা পাওয়া উচিত তার থেকে তুই বেঁচে আমি যাবি? কোনো অন্যায় করিনি। তুই তোর স্ত্রী পিয়াকে খুন করেছিস। আমি এক্ষুনি সিআইডি কে ফোন করছি। সিআইডি কে ফোন করো না। আমি মহেশ, আরে সিআইডি কে ফোন করো না। তোর কাছে বন্দুক? তাহলে তো আমাকে ফোন করতেই হবে। তাহলে আপনি সেই লোকটাকে দেখেছিলেন যে আপনাকে গুলি করেছে? হ্যাঁ স্যার, দেব ছিল ওটা। দেব? কে কে এই দেব? আগে ও আমার প্রতিবেশী ছিল। আজ থেকে 14 বছর আগে ও ওর স্ত্রী প্রিয়াকে খুন করে পালিয়ে গিয়েছিল, যে আজ পর্যন্ত ধরা পড়েনি। ও কি নিজের ঘরে ফিরে এসেছিল? আগে হ্যাঁ, যখন আমি আপনাদের ফোন করে বলবার চেষ্টা করছিলাম তখন আমাকে গুলি করে দিয়েছে। আচ্ছা, সেই সময় দেব একলাই ছিল নাকি ওর সঙ্গে কেউ ছিল? ও তো একাই ছিল। আমাকে গুলি করবার আগে ও কোনো গিরিশ নামে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। কি কি ধরনের কথা বলছিল? আপনি কিছু শুনেছেন? ও ওকে বলছিল যে টাটারা ডিস্কো থেকে দেখা করবে রাত 8টার সময়। টাটারা ডিস্কোথেক রাত 8টার সময়? 8টা বাজতে এখনো 4 ঘন্টা বাকি। ততক্ষণে দেবের ঠিকুজি গোষ্ঠী বার করি। পেয়ে গেছি স্যার, এই দেখুন দেবের কালো কুকর্মের নথিপত্র। তো এই দেব আজ থেকে 14 বছর আগে 24শে এপ্রিল 1998 নিজের স্ত্রীকে নিজের হাতে খুন করেছিল, পেটে ছুরি ঢুকিয়ে। হ্যাঁ স্যার, আর ও খুন করে পালিয়ে গেছিল। আর পুলিশ ছুরির ওপর থেকে ওর আঙুলের ছাপও পায়। আর ঠিক ঘটনার স্থলে দেবের রক্তের ফোঁটাও পাওয়া গেছিল, কিন্তু এত কিছুর পরে পুলিশ ওকে ধরতে পারেনি। আর আজ 14 বছর বাদে দেব আবার ফিরে এসেছে। স্যার, দেবের ফিরে আসার পেছনে নিশ্চয়ই কোনো জোরালো কারণ আছে, না হলে বাড়িতে গিয়ে ও নিজেকে কেন বিপদে ফেলতো? এতে তো এটাও লেখা আছে যে ওই সময় দেবের একটা 2.5 বছরের বাচ্চা মেয়েও ছিল, মীরা। আর ওর মায়ের মৃত্যুর পর থেকে ও বেপাত্তা। আসছে তো না আজ রাত্রে এই দেব টাটারা ডিস্কো থেকে। বহু প্রশ্নের মুখোমুখি হতে হবে আজ এই দেবকে। হাই হ্যান্ডসাম, আমি আপনার জন্য একটা ড্রিঙ্ক নিতে পারি? নাও। নো প্রবলেম, নো ইস্যুস। অন্য কিছু করতে পারি? হ্যাঁ, জাস্ট লিভ মি অ্যালোন। আমি আপনাকে একলা ছেড়ে দিলে তাহলে আপনাকে গ্রীষ্মের সঙ্গে কে দেখা করাবে?
তুমি গিরিশকে জানো? ইয়েস, এসো আমার সাথে। গিরিশ, দেখো তোমার সঙ্গে দেব দেখা করতে এসেছে। হে ভাই ম্যান, আরে এতদিন কোথায় ছিলে? কি মজা হচ্ছে, এ গিরিশ নয়? ঠিক বলেছ, আমি বরযাত্রী, তোমার বরযাত্রীতে সামিল হতে এসেছি। দেব, আরে তুই কেমন আছিস? আরে আরে আমি তোকেই খুঁজে বেড়াচ্ছিলাম। কেমন আছিস তুই? হ্যাঁ, চল বাড়িতে চল, আমার তোর সাথে অনেক কথা আছে। কেউ কোথাও যাবে না, প্রথমে তোমরা শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি, সিআইডি ব্যুরো। সিআইডি ব্যুরো? আমার কাছে সময় নেই। সময় তো আমার কাছেও একেবারে নেই। যে অপরাধটা তোমরা আমার কাছ থেকে কবুল করাতে চাইছো সেটা আমি করিনি। মিথ্যে বলছো তুমি। তোমার স্ত্রী প্রিয়াকে তুমি খুন করেছো। আমি তো স্কুলে পড়ার সময় থেকেই ওকে ভালোবাসি। স্কুল লাইফের সময়? তার মানে তুমি আর প্রিয়া একই স্কুলে পড়তে? কোন স্কুলে তুমি পড়তে? একই স্কুলে নয় স্যার, আমি গ্রিন হর্নসে ছিলাম আর ও এসকে স্কুলে। আমি ওকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। আমি ওর খুন কেন ও করব? সত্যি কথা বলছে স্যার। আপনি? আমার নাম গিরিশ, আমি দেবের বন্ধু। প্রিয়া বৌদি আর দেবের প্রেমের কথা তো আমরা সব বন্ধুরাই স্বীকার করি। যদি তুমি খুন নাই করে থাকো তো এত বছর কোথায় ছিলে তুমি? পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলে কেন? আমি পালাইনি। তাহলে 14 বছর কি হিমালয়ে গিয়ে বসেছিলে, ধ্যান করছিলে? স্যার, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। কিডন্যাপ? তাও 14 বছরের জন্য? হ্যাঁ। মানে 1998 থেকে 2012 পর্যন্ত তুমি কিডন্যাপারের কাছে বন্দী ছিলে? হ্যাঁ। কে করেছিল তোমাকে কিডন্যাপ? আমি জানি না স্যার। হ্যাঁ, জানো না তুমি? তুমিই বলছো যে কেউ একজন তোমাকে 14 বছর ধরে কিডন্যাপ করে রেখেছিল, আর এখন বলতে চাইছো তুমি জানো না কে কিডন্যাপ আমি করেছিল? কখনো ওকে দেখতে পাইনি স্যার, আর ও কখনো নিজের নামও বলেনি। ঠিক আছে, নাম জানো না, কারণ তো তুমি জানো তোমায় কিডন্যাপ করার। আমাকে কোনো কারণ বলেনি ও। কারণও তোমাকে বলেনি, আর তুমি চাইছো যে তোমার গল্পে আমরা বিশ্বাস করব যে 14 বছর তোমাকে কেউ কিডন্যাপ করেছিল, বন্দি করে রেখেছিল, অথচ কে করেছে তুমি জানো না, কেন করেছিল সেটাও তুমি জানো না। তাহলে এবার এটা বলো, কোথায় রেখেছিল তোমাকে কিডন্যাপ করে, বলো। আমি জানি না স্যার। একটা ঘরে আমাকে রেখেছিল, যাতে টিভি, ফ্রিজ, এসি সব রকমের সুবিধা ছিল। আমি ওকে জানি না, আর আমি এটাও জানতাম না যে আমাকে ওই ঘরে 14 বছর থাকতে হবে। তোমার এই গল্প আমরা কখনোই বিশ্বাস করি না। তবু আরো একবার তোমাকে সুযোগ দিচ্ছি, সত্যি করে বলো, একদম প্রথম থেকে, যেদিন তুমি কিডন্যাপ হয়েছিলে সেদিন থেকে। 21 এপ্রিল 1998। আমার ছোট্ট পৃথিবীটা আনন্দে ভরা ছিল। আমরা খুব খুশিতে থাকতাম, আমি, আমার স্ত্রী প্রিয়া আর আমাদের ছোট্ট বাচ্চা মীরা। কি সুন্দর দেখতে, ওর খুব পছন্দ হবে। কি ব্যাপার, এত খুশি দেখাচ্ছে? খুশিরই তো কথা। কি হলোটা কি, আমাদেরকেও বলো। আরে সব বলবো, আগে একটু সবুর করো। সবুরের ফল মিঠে হয়। আমার মীরা মা কেমন আছে? আচ্ছা, ওকে নিয়ে বাইরে যাও, আমি আসছি। তুমি কিন্তু বললে না কি ব্যাপার। তুমি যাও, আমি গিয়ে এক্ষুনি বলছি। এটা কি হচ্ছে? আর তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান এলো, দেখি কোনো একটা অচেনা জায়গায় আছি। সেই সময় আমি জানতাম না যে আমাকে সেখানেই 14 বছর কাটাতে হবে। অবশ্যই এটা যদি জানতেও পারতাম, তাহলে কি আমার কষ্ট একটুও কম হতো? দরজা খোলো। আমাকে বন্ধ করে দিয়েছো কেন? আরে কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ? আমাকে ভেতরে বন্ধ করে দিয়েছো কেন? এটা কোথায় আমি? হ্যাঁ, ভেতরে আমাকে বন্ধ করে দিয়েছে। আরে এ তো জানলাও নেই। টিভি আছে, সমস্ত রকমের সুবিধে, আমাকে আমাকে সবকিছু দিয়েছে, কিন্তু এরকম অন্ধকুটুটিতে বন্ধ করে রেখেছে কেন? এই নাও খাবার। আরে ভাই, আমাকে বন্ধ করে দিয়েছে কেন? তোমাদের টাকা চাই? কত টাকা বলো, আমি দেবো। আমাকে ছেড়ে দাও। ওর কাছে টাকার অভাব নেই। কার কাছে?
কি নাম ওর? আমাকে বলো, আমাকে বলো ওর নাম। সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। ছাড়, কে ও? ছাড়, ছাড়, ছাড়। আর তারপর একদিন 4টে লোক ভেতরে এলো। আমি বুঝতে পারছিলাম না কি করছো তোমরা? ওরা আমার রক্ত কেন নিচ্ছে। আমার রক্ত নিল কেন? যাবার আগে ওরা আমার গ্লাসটাও নিয়ে নিল। ওরা কেন এমন করলো? আরে কোথায় যাচ্ছ? এই শোনো, চল 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 একদম কথা বলবি না। ছাড়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো। পরে আমি বুঝতে পারলাম যখন আমি নিউজ চ্যানেলে দেখলাম আজ সকালে দেব নামের একজন সিভিল ইঞ্জিনিয়ার নিজের স্ত্রী প্রিয়াকে ছুরি মেরে খুন করেছে। ছুরির উপর দেবের হাতের ফিঙ্গারপ্রিন্টস আর মেঝেতে পড়ে থাকা রক্ত দেখে এটাই অনুমান করে নেওয়া যায় যে এই খুনটি দেব নিজেই করেছেন। দেব এখন নিরুদ্দেশ, পুলিশ ওনাকে খুঁজে বেড়াচ্ছেন। দেব ও প্রিয়ার একটা 2.5 বছরের মেয়ে রয়েছে যার খোঁজ এখন অবধি পাওয়া যায়নি। পুলিশের অনুমান হলো দেব ওকে নিজের সঙ্গেই নিয়ে গিয়েছেন। ভগবান, কি করছে? কেন তোমরা প্রিয়াকে মেরেছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি? আমি ওকে কি করে মারতে পারি? বলো বলো, আমি প্রিয়াকে কি করে মারবো? হ্যাঁ? আমি প্রিয়াকে এত ভালোবাসি। কি হচ্ছে সব? মীরা, ওর মেয়ে মীরা কোথায়? মীরার সঙ্গে তোমরা কি করেছো? আমার বাচ্চাটা কোথায়? আমি তোমাদের কি করেছি? আমাকে মাফ করে দাও, আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও। এইভাবে ও আমার অত সুন্দর জীবনটাকে বরবাদ করে দিয়েছে। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, বদলা। ওকে মেরে আমাকে যদি ফাঁসিতেও যেতে হয় তাতে আমার কোনো পরোয়া নেই। আমার পরোয়া নেই। তোমার মেয়ে মীরা, ও কোথায় আছে? জানি না কোথায় আছে, কেমন ভাবে আছে, আমি কিচ্ছু জানি না। ভরসা রাখো দেব, তুমি আইনকে নিজের হাতে নিও না। সিআইডির লোকেরা ওই খুনিকে সাজা অবশ্যই দেবে, আর তোমার মেয়ে মীরাকেও খুঁজে বার করবে। আমার মনে হচ্ছে যে অবশ্যই এই কাজটা কোনো পুলিশ অফিসার অথবা ফরেন্সিক ডাক্তারেরই হবে। না হলে দেবের আঙুলের ছাপ তুলে হাতিয়ারের উপরে রাখা, তারপরে ব্লাড স্যাম্পেলকে ঠিক জায়গায় রাখা, এটা কোনো আনাড়ি লোকের কাজ হতে পারে না স্যার। একদম ঠিক বলেছো তুমি। একটা কথা বলো দেব, এই বন্দুকটা আর এই ফোনটা, এই দুটো তোমার কাছে কিভাবে আসলো? ওই দিয়েছে, আমার স্যুটের পকেটে রেখে দিয়েছে। আর ওর ফোনও এসেছিল প্রাইভেট নাম্বার থেকে। প্রাইভেট নাম্বার থেকে ফোন এসেছিল? কি বলেছো? যদি আমি 3 দিনের মধ্যে ওকে খুঁজে না পাই ও আমাকে মেরে ফেলবে। আমার বন্ধুর প্রাণটা বাঁচিয়ে দিন স্যার, এতদিন বাদে দেখা হয়েছে ওর সাথে আমার, আমি আবার হারাতে চাই না ওকে। আপনি চিন্তা করবেন না, আপনার বন্ধু দেবের কিচ্ছু হবে না। স্যার এই লোকটা খুবই চালাক ধরনের, কেননা প্রাইভেট নাম্বার তো সবাই পায় না। দেব, ওই গলাটা কি চেনা জানা মনে হয়েছিল তোমার যখন তুমি ফোনে কথা বলেছিলে ওর সাথে? না স্যার। আচ্ছা ঠিক আছে, ওই জায়গার ব্যাপারে তো কিছুটা বলো, মনে করো, ভালো করে চিন্তা করো, বলো। একটা ঘর ছিল, সেই ঘরে কোনো জানলা ছিল না, বাইরে থেকে কারোর কোনো আওয়াজ আসতো না। আমি তো একটা মানুষের গলার আওয়াজ শুনতে পাগল হয়ে গিয়েছিলাম। তবুও তুমি কিছু তো শুনে থাকবে, ওখানে বাইরে থেকে কোনো আওয়াজ আসতো, হয়তো কোনো অদ্ভুত ধরনের শব্দ। আওয়াজ? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা মিউজিক, যেটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যেতাম। মিউজিক শুনে অজ্ঞান হয়ে যেতে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কিছু? হ্যাঁ স্যার, প্লেনের ওড়ার আওয়াজ সারাক্ষণ আসতো স্যার। প্লেন আসা যাওয়ার শব্দ পেতে? তার মানে হলো দয়া, ওখানে এয়ারপোর্ট আছে একদম কাছে, যেখানে দেবকে বন্দি করে রেখেছিল। আর কোনো বিশেষ কথা? দেখো দেব, খুব ছোট্ট ছোট্ট কোনো কথাও আমাদের অনেক কাজে লাগতে পারে, মনে করো, ভাবো। হ্যাঁ স্যার, ওরা আমাকে সবসময় একই খাবার দিত স্যার। রোজ একই রকমের খাবার? হ্যাঁ স্যার, 14 বছর 3 রাত আমি একই জিনিস খেয়েছি, নুডলস, স্রেফ নুডলস, স্রেফ নুডলস। আচ্ছা দেব, বলো কখনো ওই নুডলসের স্বাদ বদলেছে কি? নুডলস গুলোর কি স্বাদ একই রকম ছিল, একই রকমের টেস্ট?
না স্যার, 14 বছরে ওই টেস্ট কখনো বদলায়নি। ওই টেস্টটা আমার এখনো মনে আছে। আমার জিভে ওই টেস্টটা খোদাই হয়ে গেছে। আই এম সরি দেব, কিন্তু তোমাকে আরো একবার ওই নুডলস খেতে হবে আমাদের জন্য। টেস্ট করুন মিস্টার দেব। এইরকম নয়। এই রেস্টুরেন্টের শেফকে এটা ওই নুডলস নয়। আমার মনে হয় না এই নুডলসটা খাবার পর আমি আর কখনো খেতে পারবো বলে। এত খারাপ কেন? এই নুডলটাই ওইটা যেটা আমি 14 বছর ধরে খেয়েছি। আপনি একদম ঠিক বলছেন। আমি আমার নাম ভুলে যেতে পারি, কিন্তু এই টেস্টটা ভুলবো না। তাহলে জানার চেষ্টা করছি 14 বছর ধরে নুডলসের ডেলিভারি এক জায়গায় কি করে হচ্ছিল। এই, 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 দাঁড়া। এই, এই, দাঁড়া, 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 দাঁড়া। এই, দাঁড়া, দাঁড়া। আরে পাটলা, তুই এখানে কি করছিস? আমার পিছনে ওই সিআইডির লোকেরা। দাঁড়া, কেউ নড়বে না, বন্দুক নিচে করো। এটা তো আমি। আমার মনেই হয়েছিল ওই ঘরে ক্যামেরা লাগানো আছে। কেন কিডন্যাপ করেছিলে আমাকে? তোমার সাথে আমি কথা বলতাম না? ছাড়ুন। সে আমি নই। তুমিই ছিলে, তুমি ছিলে। এই, বলছি না আমি নই। তোমাকে আটকে রাখবার জন্য একজন আমাকে টাকা কে দিয়েছিল। দিয়েছিল টাকা? আমি জানি না। ও সবসময় আমাকে ফোন করতো। ওই ফোন নাম্বারটা দাও, দাও। ও সবসময় ওর প্রাইভেট নাম্বার থেকে ফোন করতো। আর টাকা? ও তোমাকে টাকা কি করে দিত? ও প্রত্যেক মাসের 1 তারিখে বিল্ডিং এর নিচে ড্রপ বক্সে রেখে যেত। এই যদি ওই লোকটা না হয়, তাহলে আসল লোকটা কে? যে আমার এত বড় শত্রু, যে 14 বছর ধরে আমাকে আটকে রাখার জন্য পয়সা দিয়ে গেছে। সেটা তো ঠিক জানতেই পারবো। দেখো দেব, আমি চাইছি যে তুমি প্রত্যেকের নাম লেখো। তোমার ছেলেবেলা থেকে আজ পর্যন্ত সেই সব লোকেদের নাম। কারোর সাথে যদি তোমার ঝগড়া হয়ে থাকে বা তুমি কাউকে দুঃখ দিয়ে থাকো, কখনো কখনো একটা ছোট্ট কথাও প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট। প্রতীক, মঙ্গল, শুভম, সিদ্ধার্থ, শকি, চেরি। এই হচ্ছে আমার শত্রুদের লিস্ট। প্রতীক, মঙ্গল, শুভম, সিদ্ধার্থ, শকি, অশোক আর জেরি। স্যার, এটা ওরই ফোন। স্পিকার ফোনে কথা বলো। হ্যালো। হ্যালো দেব, কেমন আছো? বাইরে খুব আনন্দ হচ্ছে, তাই না? যতদিন তোর সঙ্গে দেখা না হবে ভালো কি করে থাকবো? 24 ঘন্টা, আর মাত্র 24 ঘন্টা আছে। তারপর দুইজনেই সামনাসামনি হব। নিজের জীবনের শেষ দিনটা আনন্দ করে কাটাও দেব। তুই যতটা পারিস বেঁচে নে, যেখানে পারিস লুকিয়ে থাক। আমি তোকে পাতাল থেকেও খুঁজে বের করব। যখন সিআইডির লোকেরা ঘিরে ধরে থাকে, তখন পিঁপড়েরও পাখনা গজায়। যদি তোর মনে হয় যে সিআইডির লোকেরা তোর জীবন বাঁচাতে পারবে, তাহলে তুই অনেক বড় পাঠা। নিজের শত্রুদের লিস্টে আমার নামটা লিখতে ভুলে গেলি দেব। তুমি কে? সামনে কেন আসছো না? আমার সঙ্গে দেখা করছো না কেন? তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ নিজের মৃত্যুর অপেক্ষা কর। হ্যালো, হ্যালো। এ কি করে জানতে পারলো যে দেবের আশেপাশে কি হচ্ছে? কেউ আমাদের ফলো করছে, আমাদের উপর নজর রাখছে। কিন্তু ফ্রেডি, ও তো এও জানে যে দেব এখন এখানে বসে আছে আর নিজের শত্রু লিস্ট বানাচ্ছে। কেউ আবার এখানে কোনো সিক্রেট ক্যামেরা বসিয়ে দেয়নি তো?
না স্যার, এখানে তো কোনো ক্যামেরাই দেখতে পাচ্ছি না। তার মানে স্যার? কিন্তু স্যার, বস, এবার কথা বলতে পারো। এই কার্ডটা আমি সাউন্ড প্রুফ বক্সে রেখে দিয়েছি, এখন আমাদের কথা কেউ শুনতে পাবে না। এই কার্ডের জন্য কিডন্যাপার আমাদের থেকে এক ধাপ এগিয়ে আছে। এবার দেখবো। আচ্ছা সালুকে, এই দেব ওর জ্ঞান ফিরবে কখন? 2 ঘন্টার পর এর অ্যানাস্থেসিয়ার কাজটা শেষ হয়ে যাবে, তারপরে সেন্স আসবে। স্যার, যেই এই কাজটা করেছে তার মাথাটা একটু অন্যভাবেই চলে। ও আগে দেবকে 14 বছর ধরে ঘরে বন্দি রাখে, তারপর যখন ছাড়লো ওর শরীরে এই কার্ডটা ফিট করে দিল, যাতে ও সব সময় ওর কথাগুলো শুনতে পায়। আর এই কার্ডটাও সেই সময় লাগানো হয়েছে যখন দেবকে ওখানে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে দেব জানতে পারলো না কেন যখন ওর পিঠে এটা সেট করছিল। মিলেনিয়াম গ্যাসের কারণে বস। আচ্ছা, ওই গ্যাসে যখন আমরা দেবের ব্লাড টেস্ট করলাম তখন দেবের ব্লাডে আমি মিলেনিয়াম গ্যাসের ট্রেস পেয়েছি। দেখো সালুকে, এই গ্যাসটা তো রাশিয়ান সেরার চেষ্টায় আতঙ্কবাদীদের জব্দ করার চেষ্টা করেছিল। আর বস, এর বডিতে আমি ভিটামিন ডি খুব কম মাত্রায় পেয়েছি। সালুকে, যখন একটা লোক 14 বছর ধরে সূর্যের আলো থেকে বঞ্চিত হয় তার অবস্থা তো এরকমই হবে। শুধু এটুকুই নয় স্যার, এই রক্ত থেকে আমরা স্নোডেন থার্ভেল নামে একটা ওষুধও পেয়েছি। স্নোডেল থার্ভেল? এটা আবার কি ধরনের ওষুধ? স্যার, এই ওষুধটা স্কিজোফ্রেনিয়ার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। স্কিজোফ্রেনিয়া তো এক ধরনের মাথার অসুখ, তাই না? হ্যাঁ ফ্রেডি, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু স্যার, কিডন্যাপার এই ওষুধটা দেবকে কেন দিয়েছিল? যাতে করে দেবের মানসিক স্ট্রেংথটা বজায় থাকে। বস, যদি কোনো মানুষকে একটা অন্ধকার ঘরের মধ্যে 14 দিন পর্যন্ত আটকে রাখা যায়, তাহলে একাকিত্ব আর অন্ধকারের কারণে ওর মানসিক স্ট্রেংথ হারিয়ে ফেলে। অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আর বেচারি দেবকে তো 14 বছর ধরে এইরকম একটা অবস্থার মধ্যে অন্ধকার বদ্ধ ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। রজত, এই কিডন্যাপার নিশ্চয়ই চাইতো যে 14 বছর পরে যখন বাইরে যাবে তখনও ওর সেন্স ঠিকঠাক কাজ করবে। হ্যাঁ স্যার, মনে তো এরকমই হচ্ছে। যে এই কাজটা করেছে তাকে ধরাটা খুবই জরুরি। সেটা তো আমরা করেই দেখাবো। প্রথমে খোঁজ নাও এই কার্ড, এই চিপ কে বিক্রি করেছিল আর কাকে বিক্রি করেছিল। কোন তারিখটা বলছিলেন আপনি? 2 সেপ্টেম্বর 2010। আর ওই কার্ডের ব্যাচ নম্বর হলো X91PXP4। X91PXP4, সেপ্টেম্বর 2010। ইয়েস। আমি এই কার্ডটা দিয়েছিলাম। হ্যাঁ, এই নাম্বার। এই কার্ডটা কাকে দিয়েছিলেন আপনি? ইন্সপেক্টর ঋষভকে। ইন্সপেক্টর ঋষভ? ইন্সপেক্টর ঋষভকে 2 বছর আগে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? কমিশনার সাহেব ঘুষ নেওয়ায় ওকে ধরে ফেলে। এই ঋষভের অ্যাড্রেসটা চাই। অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। আপনাদের সাথে যে দেখা হলো সেটা যেন কেউ জানতে না পারে। আপনি চিন্তা করবেন না। স্যার, আমার প্রথম থেকেই সন্দেহ ছিল এই অপরাধে কোনো পুলিশ বা ফরেনসিক ডক্টরের হাত আছে। হ্যাঁ, কিন্তু রজত, এই ঋষভই একমাত্র সূত্র যে আমাদের ওখানে নিয়ে যেতে পারে। আর পুলিশ ডিপার্টমেন্টে থেকেও এ ধরনের নোংরা কাজ করছে। স্যার, এমন না তো যে আগেই জানতে পেরে গেছে যে আমরা এখানে এসেছি? একটা কাজ করো, দরজাটা ভেঙে ফেলো। স্যার। মনে
হচ্ছে বাড়িতে কেউই নেই, কোথাও লুকিয়ে বসে নাই তো? দেখো তো, ভালো করে দেখো, যাও ছড়িয়ে যাও। স্যার, হ্যাঁ, মাই গড, এই আবার রেশম নয় তো? খুব নৃশংসভাবে ছুরি দিয়ে মেরেছে একে। কম করে 5-6টা স্ট্যাপ তো করেছে। স্যার হতে পারে এই কাজটা দেবকে যারা কিডন্যাপ করেছিল তাদের। হ্যাঁ সচিন, হতে পারে। ও হয়তো জানতে পেরেছিল যে কার্ডটা ও সেট করেছিল সেটা কাজ করছে না, আর সেই জন্য ঋষভকে মেরে ফেলেছে। ভালো করে চেক করো, এর ঘরের প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো আমরা। এই দিলাম আমার নেক্সট চাল। এই গেল আপনার পড়ে। ফেসে গেলেন তো আমার জালে। 1, 2, আড়াই। আপনার রানী আপনি হারালেন। আমি তো আমার রানীকে আগেই হারিয়েছি। আই এম সরি বন্ধু, আমি বুঝতে পারছি যে আপনার মনের উপর দিয়ে কি যাচ্ছে। এটা কি? গ্রিনহর্ন স্কুল, ক্লাস অফ 1985, রিইউনিয়ন। রজত, সচিন, এই দেখো কি পেয়েছি। গ্রিনহর্ন স্কুল, ক্লাস অফ 1985, রিইউনিয়ন। গ্রিন হল স্কুল, এর মানে ঋষভও গ্রিন হল স্কুলে পড়তো? শুধু ঋষভই নয়, দেবও ওই স্কুলেই পড়তো। এমনটা হয়নি তো যে খুনি এই দেবের শত্রুও একই স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ স্যার, হতেই পারে। কিন্তু স্যার এই দেব কখনো ওই স্কুলে পড়তো এমন কোনো লোকের কথা বলেনি। সেটাই তো, কেন কেন বলেনি? না 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 না, কিছু একটা গোলমাল আছে। একটা কাজ করো, এই দেবের সঙ্গে কথা বলো, পেড্রিককে ফোন করো, ওকে জিজ্ঞাসা করো, ভেবে চিনতে যেন বলে, খুব ভালো করে মনে করে বলবে যখন ওই স্কুলে পড়তো তখন ওর কারোর সঙ্গে আদৌ শত্রুতা ছিল কি না। 1 মিনিট। হ্যালো স্যার। হ্যাঁ ফ্রেডি, দেব তোমার সামনে আছে। 1 মিনিটের জন্য আমি আমার চোখের সামনে থেকে ওকে সরতে দিইনি স্যার। আমি জানি স্যার 3 দিন হয়ে গেছে, ওর জীবনের ঝুঁকি আছে। আচ্ছা, দেবের সঙ্গে কথা বলাও। হ্যাঁ দেব। অন্ধকার হয়ে গেল কেন? হ্যাঁ, ইলেকট্রিকের বিল তো আমি মিটিয়েছিলাম। ফ্রেডি, কি হয়েছে? স্যার এই একই ধরনের মিউজিক তো দেবের ফোনের রিংটোনও। হ্যাঁ এরকমই মিউজিক, এই মিউজিকটাই। এ তো ওই মিউজিকটাই। আমার মাথাটা এরকম ঘুরছে কেন? আরে ফ্রেডি, কি হলো? ফোন কেটে গেল স্যার। নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে ফেডরিকের ঘরে। চলো ওখানে তাড়াতাড়ি, লেটস গো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স।
গুড মর্নিং দেব আঙ্কেল। কে তুমি? আমি তোমাকে মুক্ত করতে এসেছি। যেমন করে আমার বাবা তোমাকে 14 বছরের যাবজ্জীবন থেকে মুক্ত করেছে, তেমনি আমি তোমাকে এই পৃথিবী থেকে মুক্ত করব। তোমার বাবা কে? সেটা তুমি জানতে পারো না। নিজের সবথেকে বড় শত্রুর নাম তুমি না জেনেই মরে যাবে। এই বন্দুকটা সামনে থেকে সরাও, সরাও এটাকে। দাঁড়াও, তুমি এরকম করতেই পারো না। সিআইডির সামনে তুমি কি হলো, ভয় পেয়ে গেলে? এত বড় হয়ে ভয় পেয়ে গেলে? যখন গুলি বেরোয় না, তখন কিছু বোঝা যায় না। গুলি চলার প্রথম মুহূর্তটাই সব থেকে ভয়ানক হয়। আর এই ভয় তোমার মাথায় আছে। ভাবনা চিন্তা বন্ধ করে দাও, আর ভয় একা একাই চলে যাবে, আর তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। কে তুমি? তোমার বাবার নাম কি? তোমার বাবা কে? কে তোমার বাবা? প্রভাত কুমার। প্রভাত কুমার? হ্যাঁ, প্রভাত কুমার। তুমি কি ভাবলে আমি তোমাকে নাম জানানোর আগেই মেরে দেবো? এই নাম জানাটা তোমার জন্য খুব দরকারি, কারণ এইটাই ওই নাম যেটা মরার আগে তোমার কানের মধ্যে বাজবে। কে প্রভাত কুমার? আমি কোনো প্রভাত কুমারকে চিনি না। তাহলে তো তুমি আমার মাকেও চেনো না। আরে তোমার মা কে? চিত্রাঙ্গদা কুমার, যাকে তুমি খুব বাজেভাবে খুন করে দিয়েছো। আমি কারুর খুন করিনি। তোমার বাবাকে এখানে ডাকো। ও তোমার জন্য অনেক আগেই অনেক কিছু সহ্য করেছে। ওনাকে এখানে ডাকার কোনো দরকার নেই। অনেক কথা হয়ে গেল, এখন তোমার মরার সময় হয়েছে। দাঁড়াও, দাঁড়াও, তুমি এরকম করতে পারো না। তুমি এত তাড়াতাড়ি মরবে না, না? এই নাও। এই দাঁড়াও। মরার কথা তো ভাবিসই না। তোমরা কারা? একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, তাড়াতাড়ি তোলো ওকে। সাবধানে সাবধানে। যদি তোমরা এখানে না আসতে, তাহলে আমি ওকে মেরেই ফেলতাম। আমরা মারতে দিতাম তবে তো। এইটুকু বয়সে মনের মধ্যে এত ঘৃণা কেন? হ্যাঁ, ছোটবেলা থেকে আমার জীবনের একটাই উদ্দেশ্য, বদলা। ওই দেবের থেকে আমার মায়ের বদলা। এই প্রতিশোধ আর ঘৃণার বীজটা কে পুঁতেছিল তোমার মনের মধ্যে? তোমার বাবা প্রভাত কুমার নিজে? হ্যাঁ, আমার গর্ব হয় আমার বাবার জন্য যে উনি আমার মায়ের খুনিকে এত বড় শাস্তি দিয়েছেন। ওনাকে 14 বছর বন্দি রেখেছে, আর আমি এখন গুলি মেরেছি। আজ শুধু তোমার জন্য দেব হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বুঝেছো? দেব তো মরবে, নিশ্চয়ই মরবে। ধরা পড়ার পরেও এতটুকু অনুতাপ হচ্ছে না তোমার? এখন যদি ফাঁসি হয় বা জেল, আমার কিচ্ছু যায় আসে না। চুপচাপ বলে দাও তোমার বাবা এই মুহূর্তে কোথায় আছে, বুঝেছো? না, একদম বলবো না। তো যখন বাবা মেয়ের উদ্দেশ্য পূরণ হয়েই গেছে, তখন শাস্তি নিচ্ছ না কেন নিজেরা? এখনো উদ্দেশ্যটা পূরণ কোথায় হলো? যখন দেব মরবে, তখন আমাদের উদ্দেশ্য পূরণ হবে। তুমি এভাবে শুনবে না, আমাদেরই কিছু করতে হবে। ফ্রেডি, এই প্রভাত কুমারের সমস্ত ডিটেল বের করো। সচিন, নিখিল, গ্রিন হর্ন স্কুলে যাও, ওখান থেকে খোঁজ নাও সব। এক্সকিউজ মি স্যার। বলুন। আমরা সিআইডি থেকে আসছি। আপনারা আমার স্কুলে কি করছেন? মানে বলছিলাম, আমার স্টুডেন্টরা কিছু ভুল করেছে নাকি? না, আপনার স্টুডেন্টরা কোনো ভুল করেনি। ব্যাস আপনার শুধু 1982 সালের স্টুডেন্ট ব্যাচের ব্যাপারে কিছু জানতে চাই। 1982 ব্যাচের ব্যাপারে? এক মিনিট স্যার। আসুন স্যার, এই ফাইলের ভিতরে আপনারা যা চাইছেন সবকিছু পেয়ে যাবেন। দেব এই ব্যাচেই ছিল, কিন্তু বাবার চাকরির বদলির জন্য 15ই জুলাই 1982-তে হঠাৎ স্কুল ছেড়ে চলে যায়। 2 সেপ্টেম্বর 1982-তে দেবের ক্লাসে নীলাম নামে একটা মেয়ে ছিল যে আত্মহত্যা করেছিল, কিন্তু আত্মহত্যার কারণটা জানা যায়নি। প্রিন্সিপাল স্যার, আপনি এর ব্যাপারে কিছু বলতে পারবেন? আগে না স্যার, আমি তো 5 বছর হলো এখানে এসেছি। 1982-তে মিস্টার দীননাথ এখানের প্রিন্সিপাল ছিলেন। উনি কিছুদিন আগেই মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ স্যার। এখানে এটাও লেখা আছে যে নীলমের একটা ভাইও আছে যে ক্লাস 8-এ পড়তো এই স্কুলেই। কি নাম ওর? প্রভাত কুমার। এই প্রভাত কুমার তো নাতাশার বাবার নাম। হ্যাঁ স্যার। এটার মানে হলো প্রভাত পাস আউট হয়েছিল 1985-তে পাস আউট হয়েছিল। তাহলে তো 1985-এর ফাইল দেখতে হয়। এ কি, প্রভাত আর ঋষভ দুজনে একই ক্লাসে পড়তো? এর মানে এরা দুজনকে খুব ভালো করে চেনে, আর এই জন্যই প্রভাত ঋষভের থেকে ওই কার্ডটা নিয়েছিল দেবের শরীরে ঢোকানোর জন্য। আর যখন আমরা ওই কার্ডের ব্যাপারে জানতে পারলাম, তখন প্রভাত কুমার ঋষভকে এই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। হতে পারে নিখিল,
যে নীলমের মৃত্যুতে দেবেরই হাত আছে। এই জন্যই তো প্রভাত দেবের সাথে বদলা নিতে চাইছিল। কিন্তু স্যার, নীলমের মৃত্যুর কারণ যদি দেব হয়, তাহলে দেব আমাদের কাছে এত কিছু লুকোলো কেন? হতে পারে নিখিল যে দেব এটা জানেই না, কেননা দেব স্কুল ছেড়েছিল জুলাই মাসে আর নীলম আত্মহত্যা করেছিল সেপ্টেম্বর মাসে। আচ্ছা প্রিন্সিপাল স্যার, এদের সবার ফটো পাওয়া যাবে? হ্যাঁ স্যার। স্যার, এটা হলো দেব আর এটা নীলম। তাহলে তো স্যার এই ফাইলে ঋষভ আর প্রভাতের ছবিও থাকা উচিত। ও মাই গড, এটা হলো প্রভাত। স্যার, এই হলো প্রভাত কুমার? হ্যাঁ নিখিল, এবার সময় এসে গেছে খরগোশটাকে গর্ত থেকে বার করার। স্যার, আমি প্রভাত কুমারের বাড়িতে গিয়েছিলাম, তার কোনো সন্ধানই পেলাম না। ফোন করেছিলে ওকে? হ্যাঁ করেছিলাম, ফোনটা বন্ধ আছে। আপনারা অনেক চেষ্টা করলেও আমার বাবাকে ধরতে পারবেন না। স্যার, আমি গ্রিন হর্ন স্কুল থেকে আসছি। এই দেখুন স্যার, এই প্রিন্ট আউট। ও নাতাশা, তোমার পিসি যে আত্মহত্যা করেছিলেন সে কথা জানো তো তুমি? আমার কোনো পিসি নেই। ছিল, নীলম কুমার নাম ছিল ওনার। তবে হ্যাঁ, সেপ্টেম্বর 1982-তে তিনি আত্মহত্যা করেছিলেন। কিন্তু বাবা কখনো বলেনি এই ব্যাপারে। ও বলেননি তোমায়? হয়তো ভুলে গেছিলেন উনি। আচ্ছা, উনি এটা তো তোমায় বলেছেন না যে নীলম কুমার আর দেব একই স্কুলে পড়তেন? এটা কি বলছেন আপনারা? এটা দেখো, পড়ো এটা। বাবা এতগুলো জিনিস আমার থেকে লোকালো কেন? তোমার বাবা তোমাকে জাস্ট ইউজ করেছে, তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে নয়, বরং তোমার পিসির মৃত্যুর প্রতিশোধ নিতে। এই সমস্ত কাগজ ভুল। আপনারা মিথ্যে বলছেন না? কি নাম জানো তোমার মায়ের? চিত্রাঙ্গদা কুমার, তাই না? হ্যাঁ। কোনো ছবি আছে ওনার তোমার কাছে? না, বাবা কখনো মায়ের ফটো দেখায়নি। চিত্রাঙ্গদা কুমার নামে কোনো মেয়ে থাকলে তবে তো দেখাবে না। আপনি কেন এত বাজে বকছেন? কেউ চিত্রাঙ্গদা কুমার বলে নেই, এটা শুধু একটা কাহিনী তোমাকে ইউজ করার জন্য। এগুলো মিথ্যে, তাই তো? তোমার মা আর বাবার বিয়ে হয়েছিল কবে? 25শে ফেব্রুয়ারি 1993। ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসেও আমরা গেছিলাম, ওখানে জানতে পারি প্রভাত কুমার আর চিত্রাঙ্গদা কুমারের কোনো বিয়ের রেজিস্ট্রেশনই করা হয়নি। এটা হতে পারে না। আচ্ছা, এই ব্যাপার। আপনাদের মনে হয় যে আপনারা এইসব কথা বলে আমাকে গাধা বানাবেন? তাহলে আমি নিজের বাবার ঠিকানা বলে দেবো, তাই তো? আমি বাবার ঠিকানা কখনো বলবো না আপনাদের। আরে তোমার বাবাটা কে সেটা তুমি জানো? এর মানে কি? দয়া, আমাদের সন্দেহ ঠিক ছিল। এটা পড়ো। এটা কি? ডিএনএ রিপোর্ট। তোমার ডিএনএ রিপোর্ট আর মিস্টার দেবের ডিএনএ রিপোর্ট ম্যাচ করে যাচ্ছে। মিস্টার দেব তোমার বাবা, তোমার আসল বাবা, প্রভাত কুমার নয়। এই রিপোর্টস গুলো ভুল একদম। এগুলো সব মিথ্যে। আপনারা মিথ্যে বলছেন, তাই না? এটাই সত্যি কথা। তোমার মুখে যখন এই তিলটা দেখেছিলাম আমরা, সেই মুহূর্তেই আমাদের সন্দেহ হয়েছিল যে তুমি হয়তো মীরাই, দেব আর প্রিয়ার মেয়ে। এটা হতে পারে না। মীরা তোমার মায়ের হত্যাকারী প্রভাত কুমার। ও নিজে প্রিয়াকে মেরেছে আর সেই খুনের দায় দেবের উপরে ফেলেছে, আর তারপর মেয়ের হাতে বাবাকে মেরে প্রতিশোধ নিতে চাইছে। এটা হতে পারে না। এই প্রভাত অনেক বড় প্ল্যান করেছিল। ও ভেবেছিল যে মেয়েকে দিয়ে বাবার খুন করিয়ে দেবে। এইভাবে মীরার ফাঁসি হয়ে যাবে আর দেবের সারা পরিবার শেষ। এই ভগবান, এটা আমি কি করলাম? আমি নিজের হাত দিয়ে আমার বাবাকে গুলি মেরেছি। এটা কি করলাম আমি? আমি প্রভাত কুমারকে ছাড়বো না, মেরে ফেলবো ওকে। মীরা, প্রভাত কুমারের অন্যায়ের শাস্তি আইন দেবে তাকে। তুমি শুধু আমাদের এটুকু বলো, এখনো কোথায় আর? নাতাশা মা, তুমি এখানে? সিআইডির লোকেরা তোমাকে ছেড়ে দিল? সিআইডিরা আমাকে ছেড়ে দিল যখন আমি আমার নিজের মায়ের দুঃখজনক মরার খবর শুনিয়েছি। তখন দয়ারও হৃদয় গলে গেল। দয়ার মনও গলে গেল? আরে বোকা মেয়ে, দয়ার মন কখনো গলতে পারে না, কেননা ওর মনটা লোহা দিয়ে তৈরি। নিশ্চয়ই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। একদম ঠিক বলেছিস তুই। এটা আমাদেরই প্ল্যান ছিল। মিস্টার প্রভাত কুমার ওরফে গিরিশ। হ্যাঁ, ধোকা। এত বড় বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সাথে? বিশ্বাসঘাতক তো তুই, যে ছোটবেলা থেকে এখনো অবধি মিথ্যে বলছিস। মায়ের খুনির কথাতে আমি আমার বাবার উপর গুলি চালিয়েছি। তাহলে তুমি সবকিছু জেনে গেছো। অনেক চেষ্টা করলাম আমি যাতে কম রক্তপাত হয়, সবকিছু ভালোভাবে মিটমাট হয়ে যায়, কিন্তু এখন আমার মনে হচ্ছে এখানে আমার 4-4টে লাশকেই বিছিয়ে রাখতে হবে। তুই লাশ বিছিয়ে দিবি? লাশ বিছানোর অবস্থায় থাকলে তবে না? বল, কেন করেছিস এই সব?
কারণ আমি দেবকে শেষ করে দিতে চেয়েছিলাম। কি শত্রুতা ছিল তোর দেবের সাথে? দেব আমার বোনের খুনি। কিন্তু নীলম তো আত্মহত্যা করেছিল না? দেবের ব্যবহারের জন্যই আমার বোন আত্মহত্যা করেছে। কেননা গ্রিন হাউস স্কুলে ও সবাইকে এই বলে বদনাম করে দিয়েছিল যে ও নাকি তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, যেখানে এসব কিছুই হয়নি। দেব তো 1982 জুলাই মাসে স্কুল ছেড়ে চলে গেছিল। হ্যাঁ, কিন্তু দেবের স্কুল ছেড়ে দেওয়ার পরও ওই স্কুলের বাকি ছেলে মেয়েরা আমার বোন নীলমের পিছনে লাগতে ছাড়েনি। আর মানসিক বিধ্বস্ত হয়ে ও গলায় দড়ি দিল। গিরিশ, তোর বোনের সঙ্গে যা যা ঘটেছিল সেগুলো খুবই অন্যায়, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য তুই দেবের সঙ্গে যা যা করেছিস সেগুলো ঠিক করিসনি। এত বছরের প্রতিহিংসার আগুন আমার মনের মধ্যে জ্বলছিল, আর আমি তাকে কোনোদিন নিভতেও দিইনি। ঠিক সময়ের জন্য আমি অপেক্ষা করছিলাম, কেননা দেব আমাকে চিনত না। এই জন্য গিরিশ হয়ে ওর সাথে আমি বন্ধুত্ব করি। এসব করে কি লাভ হয়েছে তোর? তোর মরে যাওয়া বোন ফেরত তো আসেনি, তাই না? আর তোর কপালে এখন শুধু ফাঁসির দড়িটাই আছে। ডক্টর, ওর শরীর এখন কেমন? গুলিটা একদম হার্টের পাশেই লেগেছে আর রক্ত অনেকটা বেরিয়েছে, কিন্তু বাঁচবেন কিনা জানি না। না ডাক্তার বাবু, এরকম বলবেন না। যদি আমার বাবার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাদের যতটুকুনি করবার দরকার ছিল করেছি, এবার ওনাকে ভগবানই বাঁচাতে পারে। বাবা, বাবা ওঠো না। আমি তোমার মেয়ে মীরা। আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু তোমার তো আমাকে চেনা উচিত ছিল না। বাবা, উত্তর দাও। এত বছর পর তোমার মেয়ে ফেরত এসেছে, তুমি উঠে ওকে আদর করবে না? ও নো, ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না, বুঝতে পেরেছো? তুমি মাও আমাকে ছেড়ে চলে গেছে। যদি তুমি এখন চলে যাও তাহলে আমাকে কে দেখবে? বাবা ওঠো না বাবা। হে ভগবান, তুমি প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে দাও। আমি জেল চলে যাব, নিজের সমস্ত খারাপ কাজের শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তুমি আমার বাবাকে বাঁচিয়ে নাও প্লিজ। ভগবান ওঠো না বাবা। ওনার জ্ঞান ফিরছে। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার তোমার উপর গুলি চালানো উচিত হয়নি। চোদ্দ বছর ধরে এটা ঢাকা ছিল। এটা তো আমার ছোটবেলার ফটো।